এস এম আল-আমিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজ শিবালয় মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায়, অর্থাৎ খনিজ সম্পদ ও জীবাশ্ম। তো আমরা ইতিপূর্বে আগের অধ্যায়গুলোতে খনিজ সম্পদ সম্পর্কে জেনেছি। খনিজ সম্পদ হচ্ছে সে ধরনের সম্পদ যা ভূপৃষ্ঠের অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন শিলা স্তরে অবস্থান করে। এই ধরনের সম্পদকে আমরা বলি খনিজ সম্পদ। এখন এই খনিজ সম্পদগুলো, যেহেতু আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই বিভিন্ন প্রকার খনিজের মধ্যে যে সকল খনিজগুলো শুধুমাত্র জীবদেহ থেকে পাওয়া যায়, এই ধরনের খনিজ হচ্ছে জীবাশ্ম। তো এগুলো সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এই জন্য এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তো জীবাশ্ম জ্বালানির মধ্যে তিন ধরনের ভৌত অবস্থার বিচারে জীবাশ্ম জ্বালানি সাধারণত তিন প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে কঠিন, অন্যটি তরল, অন্যটি গ্যাসীয়। কঠিন জীবাশ্ম জীবাশ্ম জ্বালানি সেটি হচ্ছে কয়লা, আমরা সবাই জানি। এবং তরল যে জীবাশ্ম জ্বালানি সেটা হচ্ছে পেট্রোলিয়াম, এবং গ্যাসীয় জীবাশ্ম হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসের ভিতরে বিভিন্ন প্রকার হাইড্রোকার্বনের মিশ্রণ থাকে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী টপিকসে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা এগুলোর সম্পর্কে একটু জানব যে এই জীবাশ্ম জ্বালানিগুলো কিভাবে খনি থেকে তুলে আনার পর এগুলোকে রিফাইন করা। সাধারণত পেট্রোলিয়ামের এই উপাদানগুলোকে খনিজ থেকে তুলে আনার পর আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন উপাদানগুলোকে পৃথকীকরণ করা। এখন আংশিক পাতন প্রক্রিয়ার জন্য একটি চুল্লি থাকে, যেখানে বিভিন্ন অংশে বিভিন্ন তাপমাত্রা থাকে, এবং এই তাপমাত্রায় বিভিন্ন উপাদানগুলো পেট্রোলিয়াম থেকে পৃথক হয়, খনিজ থেকে পৃথক হয়, এবং বিভিন্ন নলের মাধ্যমে এদেরকে পাতন প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়। ঠিক আছে, আমরা এই অংশকলাম সম্পর্কে একটু জানবো। অংশকলামে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 20 পর্যন্ত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা হচ্ছে এলপিজি অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস, পিজি অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস। এবং এখানে কার্বন সংখ্যাটা থাকে সাধারণত 1 থেকে 4 এর মধ্যে। এরপরে হচ্ছে 21 থেকে 70 এর মধ্যে থাকে হচ্ছে পেট্রো, যেখানে কার্বন সংখ্যা 5 থেকে 10। তারপরে হচ্ছে ন্যাপথা, যেখানে কার্বন সংখ্যা থাকে 7 থেকে 14, এবং এটা 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাওয়া যায়। কেরোসিন, এইখানে অংশগুলোর তাপমাত্রা হচ্ছে 121 থেকে 170, যেখানে কার্বন সংখ্যা থাকে 11 থেকে 16। ডিজেলে 171 থেকে 270, যেখানে কার্বনের সংখ্যা 17 থেকে 20 হয়ে থাকে। এবং প্যারাফিনে 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়, যেখানে কার্বন সংখ্যা থাকে আরো বেশি, অর্থাৎ 20 থেকে 30। এবং পিচ, বিটুমিন যাকে আমরা বলি রাস্তায় দেয়, এই পিচ এটা সাধারণত 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে সংগ্রহ করতে হয়, আংশিক উৎপাদন করতে হয়, এবং যেখানে কার্বনের সংখ্যা থাকে 30-এর অধিক। ঠিক আছে, এভাবে আমরা আংশিক পাতন প্রক্রিয়ায় পেট্রোলিয়ামের বিভিন্ন অংশকে পৃথকীকরণ করতে পারি, এবং এদেরকে প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এখন আমরা হাইড্রোকার্বন শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। হাইড্রোকার্বন প্রাথমিকভাবে দুই প্রকার, একটি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অন্যটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা জানি, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনগুলো সাধারণত চর্বিজাত, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন চর্বি থেকে
থেকে পাওয়া যায়, এদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। যেমন সকল ধরনের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো হচ্ছে সবই কে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। যেমন আমি যে উদাহরণটা কিছুক্ষণ আগে দিয়েছি মিথেন, এটাও এক ধরনের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ইথেন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। এখন এর তোমার হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অন্যটি হচ্ছে বদ্ধ শিকল। এখন মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কোনগুলো? যে সকল হাইড্রোকার্বনের প্রান্তীয় কার্বনগুলো মুক্ত থাকে, অর্থাৎ নিজেদের মধ্যে আবদ্ধ হয় না, প্রান্তীয় কার্বন চেনা যায়, এদেরকে বলা হয় মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমি একটি উদাহরণ দিয়ে তোমাকে বিষয়টি ক্লিয়ার করতে চাই। যেমন C4H10, এটি হচ্ছে বিউটেনের হাইড্রোকার্বন। এটা একটা হাইড্রোকার্বন, এটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এটা বিউটেন। এখন এই বিউটেনের আমরা হচ্ছে কি গাঠনিক সংকেত যদি দেখি, লক্ষ্য করি, দেখো কার্বন কয়টি আছে এখানে? 4টি। তাহলে আমরা 4টি কার্বন আগে পরপর সাজিয়ে নিই। খুবই মজাদার, দেখো খুবই ইন্টারেস্টিং, এটা সহজ। 4টি কার্বন, আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের বন্ধন 4টি। দেখো এই কার্বনে 1 2 3 4, এই কার্বনে কয়টি হাত আছে? 4টি। এই কার্বনেও 4টি, এই কার্বনেও 4টি, অর্থাৎ এরা একক সময়ে 4টি পৃথক পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, এই প্রত্যেকটি হাতে একটি করে হাইড্রোজেন, কারণ আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, সুতরাং এই সকল জায়গায় একের বেশি বন্ধন দেওয়া যায় না, হাত দেওয়া যায় না। অর্থাৎ হাইড্রোজেন যদি পূরণ করি তাহলে আমরা হাইড্রোজেন দেখতে পাচ্ছি কয়টি হলো? 3 3 6 7 8 9 10, অর্থাৎ এটি হচ্ছে কি বিউটেনের গাঠনিক সংকেত। আমরা এই সংকেত থেকে দেখতে পাই দুই প্রান্তে দুটি কার্বন রয়েছে, এই দুটি কার্বন কি নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে রয়, অর্থাৎ এরা দুই প্রান্তে মুক্ত অবস্থায় আছে। এই কারণে এই হাইড্রোকার্বনকে কি মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। আচ্ছা, এবার বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বন কোনো প্রান্তীয় কার্বন সুনির্দিষ্ট করে চেনা যায়, অর্থাৎ দুই প্রান্তে যে কার্বনগুলো থাকবে এরা নিজেদের মধ্যে আবার কি সংযুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো প্রান্তীয় কার্বন চেনা যাবে না, এদেরকে সাধারণত বলা হয় কি বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের একটা উদাহরণ দিই। যেমন ধরো সাইক্লোপ্রোপেন। দেখো সি কার্বন, 3টা কার্বন দিয়ে দিলাম, যেহেতু প্রোপেন 3টা কার্বন, এইগুলো নিয়ে আমি এই বিভিন্ন ধরনের অ্যালকিন অ্যালকাইন নিয়ে আমরা বিভিন্ন ধরনের জৈব যৌগ নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করবো একটু পরেই, পরবর্তী টপিকসে। তো যাই হোক, আমরা সাইক্লোপ্রোপেনের গাঠনিক সংকেতটা আসছি সাইক্লোপ্রোপেন। তাহলে এখানে কার্বনের যোজনী কত হচ্ছে? 2টা হয়ে গেছে, 4 হওয়া লাগবে, অর্থাৎ এইখানে কি 2টা হাইড্রোজেন, এখানেও 2টি হাইড্রোজেন, এই কার্বনের সাথে রয়েছে 2টি হাইড্রোজেন। তাহলে এখানে কার্বনের যোজনী 4 হয়ে গেল, এখানেও 4, এখানেও 4, হাইড্রোজেনের যোজনী হলো 1। এটা দেখো এরা হচ্ছে কি এখানে কোনো কার্বনের প্রান্তীয় কার্বন চেনা যায় না সুনির্দিষ্ট করে, সুতরাং এটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। ওকে, এটার আণবিক সংকেত হচ্ছে C3H6। এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। তবে এটা এভাবে আণবিক সংকেত দিয়ে এই সকল যৌগগুলোর সংকেত লেখা হয় না, সাধারণত গাঠনিক সংকেত দিয়ে লেখা হয়, কারণ দুইটা ভিন্ন যৌগের আণবিক সংকেত একই রকম হতে পারে। এই কারণে এই সকল কিছু কিছু যৌগের বেলায় আণবিক সংকেত দিয়ে লেখা হয় না। এটা সাইক্লোপ্রোপেন, এটা আণবিক সংকেত।
আবার শুধু প্রোপিন এর আণবিক সংকেত C3H6। এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। অন্যদিকে এটি হচ্ছে কি শুধুমাত্র প্রোপিন। এই কারণে এদেরকে আণবিক সংকেত দিয়ে লেখা হয় না, এটা গাঠনিক সংকেত দিয়ে লিখতে হয়। আচ্ছা, এখন আমরা জানলাম যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটি হচ্ছে মুক্ত শিকল, অন্যটি হচ্ছে বদ্ধ শিকল। এখন এ পর্যায়ে আমরা মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের শ্রেণীবিভাগ জানব। মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা জেনেছি এটা সাধারণত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সাধারণত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল, অন্যটি হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল, অর্থাৎ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনগুলো? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে এদেরকে সাধারণত বলা হয় সম্পৃক্ত। আর যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এদেরকে বলা হয় অসম্পৃক্ত। ঠিক আছে? অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে একক বন্ধন থাকে কার্বন কার্বন তাদেরকে সম্পৃক্ত বলে, আর যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত। আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত মুক্ত শিকলের মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের উদাহরণ দেব। একটা সম্পৃক্ত দিয়ে নিই, যেমন ইথেন। যেমন ইথেনের সংকেত হচ্ছে C2H6। দেখো এখানে কয়টি কার্বন রয়েছে? দুইটি কার্বন, অর্থাৎ দুইটা কার্বন যদি আমরা পরস্পরের সাথে সাজিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে তার গাঠনিক সংকেত পাচ্ছি। অর্থাৎ এখানে কার্বন এর যোজনী চার্জ রয়েছে, এখানেও চার্জ রয়েছে, কিন্তু কার্বন কার্বন কি বন্ধন রয়েছে এখানে দেখতে হবে। কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, সুতরাং এটা হচ্ছে সম্পৃক্ত। তাহলে ইথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা একটি করে উদাহরণ দেব। দ্বিবন্ধনযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে ইথিন C2H4। ইথিন, এটা হচ্ছে কি ইথিন, এটা গ্যাস। এটা দেখো গাঠনিক সংকেত যদি আমরা করি তাহলে আমরা পাবো কার্বন কয়টি? এখানে দুটি। হাইড্রোজেন কয়টি? দুটি। আমরা হাইড্রোজেন দুটি দিয়ে নিই, চারটি, অর্থাৎ এই কার্বন পাবে দুটি, এই কার্বন পাবে দুটি। কয়টি হলো? চারটি হাইড্রোজেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যোজনী 3 হচ্ছে, কিন্তু আমরা জানি কার্বনের যোজনী 3 নয়, 4। অর্থাৎ এখানে যে কোনো জায়গায় কার্বনের আরেকটি বন্ধন দিতে হবে, কিন্তু আমরা হাইড্রোজেনের পাশে এই বন্ধনটা, অতিরিক্ত যে বন্ধনটা সেটা দিতে পারছি না, কারণ হাইড্রোজেন যদি একের অধিক হয় না। আচ্ছা, সুতরাং তাহলে আমাদের কোথায় দিতে হবে? এইখানে যদি দিই তাহলে দেখো কার্বনের যোজনী 4 হয়ে গেল, এই কার্বনের যোজনীও 4 হয়ে গেল, আর হাইড্রোজেনের যোজনী 1 হয়ে গেল। এটি হচ্ছে কি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। অন্যদিকে ত্রিবন্ধনযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ দিই, যেমন ইথাইল C2H2। এটা হচ্ছে ইথাইল। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি এটা গাঠনিক সংকেত করি তাহলে আমরা কয়টি পাচ্ছি? কার্বন দুটি দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন আছে টোটাল দুটি, এই কার্বনে পাবে একটি, এই কার্বন পাবে একটি। তাহলে হাইড্রোজেনের যোজনী 1, সুতরাং এই দুইটা স্থানে আমরা কোনো বন্ধন দিতে পারছি না। সুতরাং কোথায় দিতে হবে বন্ধন? এখানে। এখানে আমরা যদি আরো দুটি বন্ধন দিয়ে দিই, দেখো এই কার্বনের যোজনী হবে 4, এই কার্বনের যোজনী হলো 4 এবং হাইড্রোজেনের যোজনী 1 এর অধিক না। অর্থাৎ এই ক্ষেত্রে কার্বন কার্বন কত বন্ধন রয়েছে? এখানে ত্রিবন্ধন। সুতরাং এটি হচ্ছে ত্রিবন্ধনযুক্ত একটি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটি হচ্ছে
দ্বিবন্ধনযুক্ত একটি অসম্পৃক্ত কি মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এরপরে আমরা বদ্ধ শিকলের মধ্যে আমরা বদ্ধ শিকলেও দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে সম্পৃক্ত, অন্যটি হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আমরা এদেরও কিছু উদাহরণ দেব। এবং বদ্ধ শিকলের মধ্যে আমরা এর উদাহরণ অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে কি সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন অর্থাৎ এরকমটি দেখো, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, যেখানে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে। প্রত্যেকটি কার্বন কার্বন কি বন্ধন রয়েছে? একক বন্ধন রয়েছে। এটি হচ্ছে সম্পৃক্ত কিন্তু বদ্ধ শিকল। দেখো এখানে কোনো প্রান্তীয় কার্বন চেনা যাচ্ছে। এবার আমরা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত এবং বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে একটা উদাহরণ দেব, জানবো। যেমন ধরো, এগুলো আমি মুছে দিচ্ছি। যেমন ধরো দ্বিবন্ধনযুক্ত একটি হাইড্রোকার্বন সম্পর্কে জানবো, যেমন সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন এটা গাঠনিক সংকেতটা আমি আঁকছি। দেখো এখানে এই কার্বনের যোজনে 4, এই কার্বনের 4, এই কার্বনের 4, কিন্তু এখানে হাইড্রোজেন একটির বেশি দেওয়া যাচ্ছে না, দিলে 4 এর অধিক হয়ে যাচ্ছে কার্বনের সংখ্যা। এখানেও তাই, কিন্তু এখানে আমরা হাইড্রোজেন কয়টা দিতে পারছি? সর্বোচ্চ দুটি দিলে কার্বনের যোজনে 4। এটি হচ্ছে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এখানে। এটি হচ্ছে সাইক্লোপ্রোপেন, অর্থাৎ এটি একটি অসম্পৃক্ত বদ্ধ শিকল, কারণ এখানে কোনো প্রান্তীয় কার্বন সুনির্দিষ্ট করে বোঝা যাচ্ছে। এরপরে আমরা কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত একটি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের, বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দেব। এটা হচ্ছে সাইক্লোপ্রোপাইন। এটার সংকেত আমরা একটু লিখি। এটি হচ্ছে দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন হতে হবে, অর্থাৎ এই কার্বনের যদি 4 হয়ে গেল, এটা 4 হয়ে গেল, এটা হচ্ছে 2 ছিল, আরো 2টা দিলাম হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে, এটাও বদ্ধ শিকল এবং এটা হচ্ছে বদ্ধ শিকল এবং অসম্পৃক্ত, কারণ এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে। এটা হচ্ছে বদ্ধ শিকল অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে? যাই হোক, এরপরে হচ্ছে আমাদের রয়েছে অ্যারোমেটিক। তার আগে আমি একটু তোমাদের বলে দিই, একটু মনে রাখবা যে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত যে হাইড্রোকার্বনগুলো রয়েছে তাদেরকে বলা হয় অ্যালকেন। কি বলা হয়? অ্যালকেন। আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো। আর দ্বিবন্ধনযুক্ত বা ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের নাম কি হতে পারে? দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকিন এবং ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে বলা হয় কি? অ্যালকাইন। অ্যালকাইন। ঠিক আছে? এই হচ্ছে তোমার কি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এরপর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনে 5, 6 বা 7টি কার্বন কি নিজেদের মধ্যে সমতুল্য চক্র তৈরি করে থাকে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কয়টি কার্বন? 5টি, 6টি বা 7টি কার্বন নিজেদের মধ্যে সমতুল্য চক্র তৈরি করে। যেমন বেনজিন, C6H6। দেখো এখানে কার্বন কয়টি? 6টি। তাহলে এরকম সমতুল্য চক্র করে ষড়ভুজাকার সমতুল্য চক্র তৈরি করে থাকে। এরকম। এবং দেখো এখানে কার্বন কয়টি আছে? 3টি। যোজনী 3 আছে, আর একটা যাবে, তার মানে এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন এবং এখানে একটি
হাইড্রোজেন যদি দিই তাহলে প্রত্যেকটা কার্বনের যোজনী হয়ে গেল কত? যোজনী হয়ে গেল 4 এবং হাইড্রোজেন যোজনী 1। শুধু এইটার নাম হচ্ছে বেনজিন। ঠিক আছে, দেখো এটা 6টি কার্বন সমতুল্য চক্র করে তৈরি করে আছে। এইটা হচ্ছে কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, আমরা এই আমি তোমাদের সুবিধার জন্য, তোমাদের আরেকটু ভালো মতো জানার জন্য, সুবিধার জন্য আমি এই চিত্রটি অঙ্কন করেছি। তোমাদের এটা কাজে লাগবে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ আরো ভালোভাবে বোঝার জন্য। তো আজকে এই পর্যন্তই। আমরা তাহলে এই হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে পর্যন্ত আলোচনা করলাম। তো আগামী দিন আমরা এরপরে থেকে নতুন পার্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে। করোনা দুঃসময়ে অবশ্যই ঘরে থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবে এবং যে পার্টগুলো আলোচনা করা হলো তোমরা সবাই সেগুলো নিয়ে একটু স্টাডি করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।